ভ্রষ্টাচারের মধ্যে অন্যতম ভয়াবহ অপরাধ হচ্ছে ধর্ষণ। মাগুরা শহরতলির নিজনান্দোয়ালি গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া ৮ বছর বয়সী শিশু আছিয়া টানা ১ সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষমেশ হার মেনেছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৬ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা বারবার আমাদের জানান দিচ্ছে চরিত্রহীন সমাজে আমরা কেউ ভালো নেই। শিশু থেকে শুরু করে কিশোরী, যুবতী অথবা বৃদ্ধা কেউই কিন্তু রেহাই পাচ্ছে না ধর্ষকের হাত থেকে। হাতের কথা যেহেতু এসেই গেল, তাই প্রশ্ন হচ্ছে ধর্ষকের হাত কত লম্বা, যেখানে আইনের হাত পৌঁছাতে পারে না। ধর্ষকের অপরাধের অকাঠ্য প্রমাণ থাকার পরও আইনের কোন চোরাগলিতে তারা পার পায়? সমাজই বা তাদের কিভাবে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়? স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠানের সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। অভিযুক্ত ব্যক্তিদের কেউ ধর্ষণের শিকার শিশুর প্রতিবেশী, আবার কেউ নিকট আত্মীয়। বিশ্বাস ও নিরাপত্তার জায়গা থেকেই যাদের প্রতি শিশুরা নির্ভর করে, অনেক ক্ষেত্রেই সেই পরিচিত জনরাই পরিণত হচ্ছে হিংস্র অপরাধীতে। পরিবার ও সমাজের নিকট আত্মীয়দের দ্বারা সংঘটিত এসব ঘটনা কেবল সাম্প্রতিক কিছু উদাহরণ, যা আমাদের নৈতিক অবক্ষয় ও সামাজিক নিরাপত্তার দুর্বলতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। ইউনিসেফের তথ্য মতে পৃথিবীতে এই মুহূর্তে মোট জনসংখ্যার 49.7% নারী রয়েছে। এর মধ্যে শতকরা প্রতি 8 জনে একজন নারী 18 বছর বয়স হবার আগেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে গত 8 বছরে 3,438টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে অন্তত 539 জনের বয়স 6 বছরের কম, আর 7 থেকে 12 বছরের মধ্যে আছে 933 জন। 2025 সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন 39 জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে 21টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 18 জন। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 57টি। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ 17টি, ধর্ষণের পর হত্যার 2টি ঘটনা ঘটেছে। এদের মধ্যে 5 জন প্রতিবন্ধী কিশোরী ও নারীও রয়েছেন। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 3 জন কিশোরী ও 14 জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 2 জন নারী। এছাড়া ধর্ষণের চেষ্টা 19টি, যৌন হয়রানি 26টি, শারীরিক নির্যাতনের 36টি ঘটনা ঘটেছে। চমকে দেওয়ার মতো বিষয় হলো, শুধু নারীই নয়, ছেলে শিশুরাও নিয়মিতভাবে ধর্ষণের শিকারে হচ্ছে বলে জানান এই খাত নিয়ে কাজ করা ব্যক্তিরা। বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী কেবল 2024 সালেই ছেলে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে 36টি, আর ধর্ষণ চেষ্টা হয়েছে 3টি। সম্প্রতি দিনাজপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি 8.5 বছর যেতে না যেতেই জামিনে মুক্তি পেয়েছেন। এখন ভুক্তভোগী শিশু ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে নারী ও শিশু নির্যাতন বিরোধী বহু আইন আছে, কিন্তু এগুলোর যথাযথ প্রয়োগ নেই। মামলা হলেও যথাযথ তদন্ত হয় না। বেশ কয়েক বছর আগে এক গবেষণায় দেখা যায়, শিশু ও নারী নির্যাতন মামলার মাত্র 3% অভিযুক্ত শাস্তি পান। সন্ত্রাস দমনে সেনা নেতৃত্বাধীন আইন শৃঙ্খলা বাহিনীগুলোর যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্ট চলার মধ্যেই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির আকস্মিক অবনতি হয়েছে। সরকার, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে যা ভাবিয়ে তুলেছে। বাংলাদেশে ধর্ষণ সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘ ও জটিল, ফলে ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। এছাড়াও অধিকাংশ ক্ষেত্রে অপরাধীদের রাজনৈতিক ও সামাজিক প্রভাব থাকার কারণে তারা শাস্তি এড়াতে সক্ষম হয়। বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করে এবং সমাজে একটি বার্তা পাঠায়, ধর্ষণ করেও পার পাওয়া সম্ভব। তাই ধর্ষণের বিচার প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, পুলিশ ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের জন্য নিরাপদ আইনি সহায়তা নিশ্চিত করা জরুরি। আজকে আমাদের আলোচনার বিষয়, ধর্ষণ সমাজের সর্বনিকৃষ্টতম অপরাধ হিসেবে গণ্য হোক। এ বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সঞ্জনা এবং সিটিজেন হিসেবে আছেন সকাল সন্ধ্যার সিনিয়র সাংবাদিক জাকি আহমেদ। দুজনকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ। ধন্যবাদ। আমি নীতি সঞ্জনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি অবশ্যই আমাদের বিষয়টি বুঝতে পেরেছেন। সেই আলোকে আপনি যদি বলতেন যে আমরা আসলে যে সমাজের মধ্যে বাস করছি সেই সমাজে যে ঘটনাটা ধরুন যে ঘটনা বা যে শিশু নির্যাতনের ঘটনা বা ধর্ষণের ঘটনা সামনে আসে সেটা নিয়ে আমরা অনেক বেশি আবেগ আপ্লুত হই, অনেক বেশি নিজেকে পরিশুদ্ধ ভাবি, যে আমরা অনেক মানে নিজের মতো করেই ভাবি। আসলে কি সমাজটা এরকম তো রয়ে গেছে, মানে এটা তো সহজে আমরা এ থেকে মুক্ত হতে পারবো না। আপনার কাছে কি পরিসংখ্যান রয়েছে? জি, দেখুন, তনুর থেকে ইয়াসমিন, ইয়াসমিন থেকে তিশা, তিশার থেকে পূজা, এমন আরো অসংখ্য নাম। তার আজকে আসিয়া। তো এই যে একটি ঘটনাচক্র, সেটি কিন্তু চলমান আসলে চলেই যাচ্ছে। এবং আপনি ঠিকই বলেছেন, দেখা যায় যে যখন একটি ঘটনা ঘটে তখন সকলেই সেই বিষয়টি নিয়ে অনেক প্রতিভা সমাবেশ হয়, কিন্তু তারপরেও কিন্তু এই বিষয়গুলো, ঘটনাগুলো থেমে থাকছে না। এবং থেমে না থাকার একটি বড় কারণ হিসেবে যেটি আমি মনে করছি, সেটি হচ্ছে যে স্বাধীনতার সংস্কৃতি যে তৈরি হয় সেটি। এবং সবসময় দেখা যাচ্ছে যে যেহেতু কোনো ধরনের কোনো কঠোর এবং দৃশ্যমান কোনো ধরনের শাস্তি আমরা কখনো দেখতে পাচ্ছি না সমাজে, যার ফলে এই অপরাধগুলো বেড়ে চলেছে। এবং এখানে শুধুমাত্র তো কঠোর আইনের মাধ্যমে সবকিছু সম্ভব হয় না। তারপর আপনি যখন একটি কঠোর আইন, যেমন যে আইনটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন এনে সংশোধন করে রেপের সর্বোচ্চ শাস্তি করা হয়েছে মৃত্যুদণ্ড। এবং এর মাধ্যমে কিন্তু রাষ্ট্র রেপকে সবচেয়ে ঘৃণিত একটি অপরাধ হিসেবে সেটিকে স্বীকৃতি দিচ্ছে সর্বোচ্চ শাস্তি রাখার মাধ্যমে। কিন্তু এখন পর্যন্ত এতগুলো বছর পেরিয়ে যাচ্ছে, আমরা কেউই কিন্তু দেখি যে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ আমাদের সামনে এসেছে, এবং এখন পর্যন্ত কিন্তু একটি মৃত্যুদণ্ড কার্যকর হতে আমরা দেখিনি। যার ফলে যখন আপনি দেখেন যে একটি কঠোর শাস্তির উদাহরণ থাকে এবং একটি এক্সাম্পলারি পানিশমেন্ট দেয়া হয়, তখন কিন্তু তার একটা ডেটারেন্ট এফেক্ট অবশ্যই থেকে যায়। হয়তো যারা ক্রিমিনাল মাইন্ড যাদের রয়েছে বা এই ধরনের মাসের যাদের থাকে, এই ধরনের অপরাধ করার প্রবণতা থাকে সমাজে, যখন তারা এই ধরনের একটি কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ দেখে, সেক্ষেত্রে কিছুটা হলেও সেখানে সতর্কতা হয়। তো কাজে আমি মনে করি যে সামাজিক মূল্যবোধের অবনতি হচ্ছে, দিনে দিনে হয়েই যাচ্ছে, কিন্তু আইনের যদি কঠোর বাস্তবায়ন এখানে করা সম্ভব, সেক্ষেত্রে আমি মনে করি অপরাধের মাত্রা অনেকটা হলেই আসলে নিয়ন্ত্রণে যেত। ব্যারিস্টার নীতি সঞ্জনা, আপনি বলবেন আইনের জায়গাটা কি করলে এই অপরাধ কমতে পারে? মানে আপনার দৃষ্টিতে নেটিজেন হিসেবে যদিও আপনি আছেন, আপনি তো একজন সিটিজেন অলসো, মানে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আইনের কোন ফাঁকটা রয়েছে? আমরা যেমন এরকম আমাদের প্রতিবেদনে এসে যে একজন ধর্ষক যাবজ্জীবন কারাদণ্ডের হয়েছিল, পরে কয়েক বছর পরে তিনি জামিনে মুক্ত হয়েছেন, আর যে পরিবার ধর্ষণের শিকার হয়েছে সেই পরিবার পরে সেই লোকের মধ্য দিয়ে একটা তটস্থ অবস্থায় তৈরি হয়েছে, তাদের উদ্বিগ্ন মানে আশঙ্কা তৈরি হয়েছে তাদের নাগরিক নিরাপত্তার। তো সেইটা আসলে কিভাবে রোধ করা যায়? আপনি যে ঘটনাটির কথা বললেন, সেই ঘটনায় প্রায় 6 বছর ট্রায়াল কোর্টে মামলাটি চললো এবং তার যাবজ্জীবন হলো। উনি যখন উচ্চ আদালতে আপিল করে, তারপরে সেই উচ্চ আদালতে তিনি জামিন পেলেন। জামিন পেয়ে তিনি বেরিয়ে গেলেন। কিন্তু আজকে মানে আমি জাস্ট গতকালকে শুনেছি, যে খবরের মাধ্যমে জানতে পারলাম যে সেটি আসলে রাষ্ট্রপক্ষ এরপরে সেই আপিলটাকে খারিজ করার জন্য তারা আবেদন করেছে, এবং সেই আবেদনটি উচ্চ আদালতে সেটি গ্রহণ করেছে আদালত। তো এখানে বিষয় যেটি, যে আইনের ফাঁক আপনি যদি বলেন, যে আইনের যেমন অনেকগুলো জায়গায় সমস্যা রয়ে গিয়েছে, সেই সাথে সাথে দেখা যায় যে পুরো সিস্টেমটাই আসলে বিচার বিভাগকে আমরা যদি বলি, যে সেখানে নানা মুখে সমস্যা রয়েছে। এখানে যেমন অসংখ্য মামলা, ওভারবার্ডেন একটা মামলা জট রয়ে গেছে, যার ফলে কিন্তু এই বিচার প্রক্রিয়াগুলো অনেক ডিলে হয়। এবং এই ধরনের সেক্সুয়াল অফেন্স রিলেটেড যে কেসগুলো, সেগুলো আপনি যখন অনেক ক্ষেত্রেই যখন আপনার ডিলের মাধ্যমে অনেক ধরনের যে সাক্ষ্য প্রমাণের ব্যাপারগুলো থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল। আলাদা ট্রাইব্যুনাল বা আলাদা কিছু করার কোনো ব্যবস্থা সরকার থেকে করার মানে প্রচেষ্টা আছে, বা এরকম দাবি তোলা তো হচ্ছেই?
জি, নারী ও শিশু নির্যাতন দমন অর্ডিন্যান্স বলে একটি অর্ডিন্যান্স কাল বা পরশুর মধ্যে আসলে অর্ডিন্যান্সটি হবে বলে আমরা জানতে পেরেছি, এবং এই অর্ডিন্যান্সের বেশ কিছু যে বিষয়গুলো আসছে সেগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে এগুলো যদি সত্যিকার ভাবে বাস্তবায়িত হয় সেক্ষেত্রে আহ, যারা বিচার আইনের প্রার্থী জায়গা থেকে রয়েছে তাদের প্রতিরোধ করা সম্ভব হবে। মিতি সানজানা, জি, একটু এখানে থামাচ্ছি একটু আপনাকে। বলি যে তদন্তকার ওকে। যেটি 30 দিন ছিল, 30 দিনের জায়গায় কমিয়ে সেটিকে 15 দিন করা হচ্ছে, এবং 15 দিনের বিধান রাখা হচ্ছে, এবং টোটাল মামলা শেষ হওয়ার ক্ষেত্রে সেখানে 180 দিনের যে শেষ হওয়ার কথা, মামলাটি কার্য শেষ হওয়ার কথা, সেটা 60 দিন থেকে 90 দিনে আনা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই এখানে এসেছে গুরুত্বপূর্ণ বিষয়টি একটু সেটা ধরে রাখুন, আমি আপনার কাছে জানতেই চাইবো গুরুত্বপূর্ণ বিষয়টি একটু। জাকি আহমেদ, উনি সিটিজেন হিসেবে আছেন, অনেকক্ষণ ধরে যুক্ত আছেন, তিনি সকাল সন্ধ্যার সিনিয়র সাংবাদিক। জাকি আহমেদ, শুনছিলেন মিতি সানজানা কি বলছিলেন? আপনার কাছে জানতে চাই যে শিশু ধর্ষণের, এই যে শিশু ধর্ষণের শিকার হচ্ছেন শিশুরা, সেখানে না মানে মেয়ে শিশু, ছেলে শিশু, যে কেউই এরকম ধর্ষণের শিকার হচ্ছেন এরকম তথ্য আমাদের কাছে আছে। আপনার কাছে এই তথ্যর সঙ্গে আপনার তথ্য কেমন মিলছে? আর পাশাপাশি এটা কি আসলে মানে যারা এই ধর্ষক, তারা কি শুধু মাত্র তাদের মানে স্বাভাবিকভাবে তো অপরাধ, তারা কি অসুস্থও বলতে হবে? আসলে আমরা আজকে এমন একটা সবাই আলোচনাটা করছি যখন আসলে পুরো বাংলাদেশই আমার মনে হচ্ছে যে আসলে ভারাক্রান্ত। কারণ এই ধরনের একটা শিশু, মানে শিশুর যেই নাজুকতা, সেখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি ধরনের একটা ভয়ঙ্কর একটা হিংস্র ঘটনা আসলে আমাদের দেশে ঘটে গিয়েছে। এবং এটা আসলে সামনে এসেছে বলেই, আসিয়ার ঘটনাটা আহ সামনে এসেছে বলেই হয়তো আজকে আমরা উম, কথা বলছি, কথা বলতে পারছি। কিন্তু আমার মনে হয় যে এর ব্যাক এন্ডে এতদিন ধরে চাকরিটা এসেছে, এছাড়াও ছাড়াও আসলে কতজন শিশু বলি বা নারী বলি, কতজন এরকম ধর্ষণের শিকার হয়ে বা শিশু যৌন নির্যাতনের শিকার হয়ে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে এসেছে, সেই সেটাও কিন্তু আমাদের আসলে জানা দরকার। এর আগের বছরে কত হয়েছে আমাদের সমাজে আসলে এই যে আহ, ধর্ষণের যে ঘটনাগুলো হয়, আপনি যে কথা বললেন যে শিশুরা আসলে কেন ধর্ষিত হয়, নারীরা আসলে কেন ধর্ষিত হয়, শিশু ধর্ষণের একটা মেইন কারণে কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে যে তারা আসলে পেডোফাইল মন মানসিকতা, যারা আসলে শিশু ধর্ষণকারী, যে ধর্ষক, যাদের মনস্তাত্ত্বিক দিকটাই থাকে এরকম। আহ ব্যারিস্টার মিতি সানজান আমার সাথে একমত হবে যে আমাদের এর আগে কিন্তু জরিপই ছিল যে আমাদের দেশে প্রায় 85% শিশু ধর্ষিত হয় তার পরিবারের লোকদের দ্বারা, তার কাছের লোকদের দ্বারা। একদম মামা, তাই, মানে খালা, তারা তো আর অন্য চাচা, দূরে কোথাও যায় না, তারা আশপাশে কারোর উপর একদমই না, নির্ভর করে। নির্ভর করে মামা, খালা বা কারো বন্ধু। এমনকি গত বা কাজের কয়েকদিন লোক বা আগে পাশের বাড়ির কেউ কেউ ড্রাইভার একজন ড্রাইভার ড্রাইভার। ড্রাইভার কাজের লোক, মালিক। এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা জাস্ট 3-4 দিন আগে কয়েকটা নিউজ দেখেছি, যেখানে একজন মেয়ে বাচ্চা, তার মা মারা গিয়েছে এবং সেই বাচ্চাটা ধর্ষিত হচ্ছিল তার বাবার দ্বারা। আহ, আমি আসলে এই ঘটনাটা দেখার পর, এর আগেও ঘটেছে এই ধরনের ঘটনাটা, আমার ব্যক্তিগত অভিমত ছিল যে আসলে এই ধরনের কিছু যদি হয়ে থাকে তাহলে আসলে পৃথিবীটা পৃথিবীর জায়গায় থাকে না। আমি সবসময় এটা নিয়ে বলেছি যে আমরা সাংবাদিকরা এই ঘটনাগুলো আসলে কতটা সামনে আনবো, কিন্তু এখন মনে হচ্ছে, সেটা বেশ কয়েক বছর আগের কথা, কিন্তু এখন আজকে আমার মনে হচ্ছে বা এই ঘটনাটা 3-4 দিন আগে সে বাবাকে অ্যারেস্ট করা হচ্ছে, যে আসলে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এর মেইন কারণটা কি। কয়েক বছর আগেও হয়তো তখনও এগুলো ছিল নিশ্চয়ই, কিন্তু এতটা ফ্লারিশ হতো না বা এতটা আমরা জানতাম না। এখন গণমাধ্যমের কারণে হোক, মোবাইলের কারণে হোক, সেগুলো আমাদের সামনে আসছে। কিন্তু না, কিন্তু এগুলো তো একদম থেমে ছিল না।
তাহলে আসলে দিন দিন এই যে এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আমি যে গত বছরে ধর্ষক মানে ধর্ষকের মানসিক অবস্থাটা একটু বিচার করতে চাই। মানে ধর্ষক তো আমাদের সমাজেরই একজন মানুষ, মানে যেটি বলছিলেন যে কারো মামার মধ্য দিয়ে, কারো পাশের বাড়ির মধ্য দিয়ে, কারো ড্রাইভারের মধ্য দিয়ে, বা কারো মালি বা ঘরের মধ্যে কাজ করা একটা ছেলে, সেই এই ধরনের কাজে যুক্ত হচ্ছে। আসলে এই ধরনের কাজে যুক্ত হওয়ার পেছনে তারা তো অন্যান্য কাজ হয়তো সমাজে ঠিকঠাক করছে, কিন্তু এই কাজটা এমন একটা কাজ করে ফেলছে যে ওই সমাজে তিনি সর্বনিকৃষ্টতম একটা কাজ করে ফেলছেন বিকৃত মানসিকতার মধ্য দিয়ে। তো এই বিকৃত মানসিকতাটা কি আসলে কোনো জেদ থেকে আসছে, মানে কোনো ধরনের ক্ষোভ থেকে আসতে পারে? মানে কি কারণ হতে পারে জাকি আহমেদ, সমাজ থেকে যদি আমরা একটু তাকিয়ে দেখতে চাই? আচ্ছা, একটু বলি। আমাদের সমাজে আপনার মনে আছে কিনা জানি না, আপনি যেহেতু সংবাদকর্মী হিসেবে আছেন, গত ৩-৪ বছর আগে কিন্তু আমরা কি বলে এটাকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল যেটা, সেখানকার মর্গের একটা ঘটনা কিন্তু আমরা দেখেছিলাম যে ডোম, যিনি মর্গে কাজ করে, সে হচ্ছে এই ধরনের যৌন কাজে লিপ্ত ছিল একটা লাশের সাথে। এবং সেটা কিন্তু আহ একটা ঘটনা না, সারা দেশেই এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সেই ঘটনা যখন সামনে আসে, তখন ডোমদের মানসিক অবস্থা কি থাকে, যে সে কোন পরিস্থিতিতে গেলে আসলে একটা ডেড বডির সাথে যৌন সংসর্গে যেতে পারে, সেই ধরনের কারণগুলো আসলে খুঁজে বের করতে চেষ্টা করেছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আসলে আমরা কি বলতে পারবো যে কোন মানসিকতার কারণে আমাদের দেশে পেডোফাইল আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে? সেটা কি অবদমিত এই সমাজের কারণে, নাকি সেটা মোবাইল বা ইন্টারনেটের সহজলভ্যতার কারণে, নাকি কি কারণে, নাকি আগেও এগুলো ছিল তখন প্রকাশ পায়নি? সেটা নিয়ে আসলে আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আসলে আমার মনে হয় যে চিন্তা করা উচিত। একটা যে ধরুন যে ঘটনা ঘটছে, যে শিশু আসিয়ার ঘটনা বলি বা বিগত সময়ে যে কোনো শিশুর এ ধরনের ঘটনার কথা বলি, সেই ঘটনার শিকার কিন্তু আশপাশের কোনো রেপিস্ট, যিনি নোন তার পরিবারে, যেটি পারিবারিকভাবে একটা সম্পর্কও হয়তো থাকতে পারে। এই 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 মানসিক ধরেন একজন শিশু তার মামার মধ্য দিয়ে হয়েছে, তার কাছের কোনো আত্মীয়র মধ্য দিয়ে হয়েছেন, তো তিনি তো ওই বেড়ে ওঠা, মানে ওই পরিবারের সঙ্গেই বেড়ে ওঠা একটা মানুষ, মানে কেন হচ্ছে? আপনার জায়গায় কি মানে সাইকোলজিক্যাল ব্যাপারটা কি কাজ করছে? মানে এটা কি অসুস্থতা, নাকি এটা অপরাধ তো বটেই, মানে এটা কেন হচ্ছে? না, এটা তো নিঃসন্দেহে কি অসুস্থতা, এটা এক ধরনের সিক মেন্টালিটি, এবং মানে সাইকোপ্যাথ ছাড়া এই ধরনের কাণ্ড তো ঘটানো কোনো অবস্থাতেই সম্ভব না। এবং এই বিষয়ে আরো ভালো হয়তো যারা এই ধরনের পেডোফাইল যারা রয়েছেন, তাদের যে কি ধরনের মনস্তত্ত্ব সেটি আসলে বোঝার জন্য মনস্তত্ত্ববিদ যারা, তারা এই বিষয়টি ভালো বলতে পারবেন। তবে নিঃসন্দেহে এখানে বলতেই হয় যে এটি অবশ্যই এক ধরনের মানসিক না, আপনাদের বিকারগ্রস্ত কাছে তো এই ধরনের মানসিক মামলা সামনে যখন এসে, যখন এই স্টোরিগুলো আপনারা দেখতেন, মানে কি মনে হতো, মানে কিভাবে এই ঘটনাগুলো ঘটতো? মানে একটা কেস যদি সামনে আনতেন যে এইভাবে এই ঘটনাগুলো ঘটে থাকে। আসলে দেখা যায় যে ঘরের ভিতরে যখন হয় এই ধরনের টেন্ডেন্সি কিন্তু যাদের থাকে, আপনি দেখবেন যে আসিয়ার যে কেসটা, সেখানে মোটামুটি আপনি খেয়াল করে দেখবেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেকেই কিন্তু জানে যে ওনার এক ধরনের এই ধরনের মানসিক বিকৃতি রয়েছে বা এই ধরনের টেন্ডেন্সি রয়েছে। এবং ইনফ্যাক্ট অনেকে বলছে যে ওনার এর আগে পুত্রবধূ 2জন তারা বাড়ি থেকে চলে গিয়েছে, বা এই টাইপের এক ধরনের স্টোরি শুনলাম। এমনকি নববধূ যিনি, যেই মেয়েটি অর্থাৎ আসিয়ার বোন, তার সাথে যে মানে তার ছেলের সাথে, যার ছেলের সাথে বিয়ে হয়েছে, মাত্র 2 মাস ধরে বিয়ে হয়েছে, এবং এর মধ্যে তিনি নানান ভাবে সেক্সুয়ালি তাকে অ্যাসল্ট করেছেন। এই ধরনের কথাবার্তা কিন্তু এখন সামনে আসছে। এবং মোটামুটি যারা নেইবারহুডে যারা আছে, পাড়া প্রতিবেশী যারা রয়েছে, তারা কিন্তু মোটামুটি জানেন যে এই ব্যক্তি চরিত্র সম্পর্কে। তো প্রথম দিকেই যখন তারা এই ঘটনাগুলো জানার পরেও যখন আসলে আপনি খেয়াল করে দেখেন জিনিসটা, যে না কোনো পরিবার থেকে, না যারা নেইবারহুডের লোকজন যাচ্ছে, প্রতিবেশী, কোনো ধরনের কোনো মেজার নেওয়া হচ্ছে না তার এগেইনস্টে। চুপচাপ মানুষজন কিন্তু দেখে যাচ্ছে, এবং জানার পরেও তারা যখন কোনো ধরনের কোনো প্রতিবাদ করে তুলছে না বা এই ব্যক্তিকে আইনের আওতায় আনা হচ্ছে না, তখনই কিন্তু যখন
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জানলেন যে এই ব্যক্তিটি একজন মানসিক বিকারগ্রস্ত লোক, তখনই তারা যদি আইনের আশ্রয় নিতেন, এক্স্যাক্টলি তাই। লোকলজ্জার কথা না ভেবে, সামাজিক যে স্টিগমা, সোশ্যাল স্টিগমার কথা না ভেবে, তাহলে কিন্তু আজকের এই ঘটনাটি আর ঘটে না। তো কাজে আমি মনে করি যে আশেপাশের লোকজন দে আর ভেরি ওয়েল অ্যাওয়ার। এই ধরনের লোকজনকে অ্যাটলিস্ট কিছু কিছু সাইন সিমটম নিশ্চয়ই থাকে, কিন্তু আসলে সবাই ওই চেপে যাওয়ার যে টেন্ডেন্সি, সোশ্যাল স্টিগমার কারণে চুপ করে থাকার টেন্ডেন্সির জন্যই মানে কিন্তু আগের ঘটনার যদি একটা ভালো ব্যবস্থা করতে পারতো ওই পরিবার বা ওই সমাজ, এই ধরনের এই যে আছিয়া পর্যন্ত কিন্তু আসতো না, মানে সেটাই তো মনে হচ্ছে। এক্স্যাক্টলি। ওনার ঘটনাটা মিতি যেমন বললেন, ওনার ঘটনাটা কিন্তু আগেও ঘটেছে, তাই না? তো সেটা আসলে কিন্তু আমাদের কোনো আমরা কিন্তু মানে আমরা বলতে আমরা সমাজ বলি বা আমরা পরিবার বলি, সেখান থেকে কিন্তু আসলে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এবং সবসময় কিন্তু এটাকে চেপে আসাই হয়েছে। সুতরাং সেই যে আমি যেটা বললাম, আসলে আমাদের বিচার হীনতার না, সংস্কৃতি এখনকার সমাজ যেটা, ব্যবস্থা কি চেপে যাওয়ার মতো সমাজ ব্যবস্থা? মানে এখন যে আধুনিকায়ন হয়েছে, যে ইন্টারনেটের বিস্ফোরণ ঘটেছে, প্রত্যেকটা পরিবারের সঙ্গেই তো নেটের সঙ্গে যুক্ত আছে, মানে ইউটিউব ফেসবুকের কন্টেন্ট দেখছে, এখন তো চেপে যাওয়ার সুযোগ নেই বোধহয়। সেটা দেখুন, সমাজের আমি কতখানি, সেটা সমাজের কতখানি সেটাও আসলে দেখতে হবে যে আমরা কতটুকু সমাজের কতখানি চেপে যাই আর আমরা কতখানি সেটা আমরা বলতে পারি। আমরা যদি চেপে না যেতাম তাহলে কিন্তু আজকে আসিয়ার এই ঘটনাটা ঘটতো না, কারণ তার সম্পর্কে কিন্তু বলাই আছে যে তার প্রিভিয়াস হিস্ট্রিতে আছে এরকম, সে এরকম আগে ঘটনা ঘটিয়েছে। আর আপনি আমাদেরকে আসলে, আমরা কি আসলে বলতে পারবো যে এই ধরনের ঘটনার জন্য সর্বোচ্চ শাস্তি হয়েছে এমন কোনো উদাহরণ কি আসলে আমাদের সামনে আছে? নাই তো। এক্স্যাক্টলি তাই, মানে এরকম উদাহরণও তো নেই। তাহলে হ্যাঁ, তাহলে আমি কিসের কিসের জন্য ভয় পাবো? আমি তো দেখছি বারবার যে এই ধরনের ঘটনা ঘটছে, হয়তো কি বলে, মামলা হচ্ছে, সাজা খাচ্ছে এবং তারপরে সে একদম বিদ্যুৎ সংক্ষেপে বেরিয়ে যদি আসছে। জানতে চাই, যাকে আমি শেষ পর্যায়ে এসে আপনার কাছ থেকে যদি সংক্ষেপে জানতে চাই যে আপনি এটার প্রতিরোধের জন্য অন্ততপক্ষে 3টা পরামর্শ দিবেন, যেটা রাষ্ট্র গ্রহণ করলে সেটা এই ধরনের কেস, অর্থাৎ এই ধর্ষকদের প্রতিরোধ করা যাবে। আমাদের বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে। আমাদের সামনে একটা এক্সাম্পল ঠিক করতে হবে, সেট করতে হবে, যেন কেউ এই ধরনের ঘটনা ঘটানোর আগে তিনি যেন মনে করেন যে না, আমাকে এই কাজগুলো করলে আমার সামনে এই শাস্তিটা অপেক্ষা করছে, যেটার কারণে সেটা কি, আসলে মানে সেটা কি যদি বলতেন, মানে সেটা কি হলে ভালো হয়, মানে আইনের মানে শাস্তিটা কোন পর্যায়ে হলে ভালো হয়? সেটা আসলে আমার যেটা মনে হয়, আপনি আজকে যদি আসিয়ার মায়ের বক্তব্য ধরেই আমরা বলি, আসিয়ার মা কিন্তু একটা কথা বলেছেন যে তার মেয়েকে যেভাবে নির্যাতন করা হয়েছে, ব্লেড দিয়ে গলায় গামছা পেঁচিয়ে, সেই রকম একটা শাস্তি কিন্তু তিনি চেয়েছেন। তিনি হয়তো এখন ইমোশনালি বলেছেন যে তার মেয়েটাকে যেভাবে মারা হয়েছে তিনিও সেই শাস্তিটাই ওই আসামির জন্য দেখতে চান। এটা কিন্তু আপামর জনসাধারণ সবারই কথা। আমরাও কিন্তু আসলে এটা করতে চাই। করতে চাই বলতে আমরা দেখতে চাই যে একটা মিতি দৃষ্টান্তমূলক শাস্তি সানজানা, হয়েছে। আপনাকে দিয়ে শেষ হয়তো করতে চাই, সেটা জাকি আহমেদ যেমনটা বলছিলেন, মানে আমরা একদম শেষ পর্যায়ে জাকি আহমেদ, আমি মিতি আরেকটা সানজানাকে একই ধরনের প্রশ্ন আরেকটা করতে কথা চাই। জি একটু বলুন। বলতে চাই, যেটা যে আমাদের এই যে ট্যাবু গুলো আসলে এখন আর ট্যাবু মনে করার কোনো উপায় নাই। আমাদেরকে আসলে পরিবার থেকে শুরুটা করা উচিত। ব্যাক টাচ, গুড টাচ, কোনো কিছু চেপে রাখা, এবং সর্বোপরি বাচ্চাদের কথা কিন্তু বাবা মায়েরা আসলে একটু কম গুরুত্ব নিয়ে শোনেন। কেউ যদি ওকে। বলেন, বাচ্চার কোনো অস্বস্তির কথা কিন্তু আসলে বাবা মায়েরা শুনতে চায় না। বাচ্চাদের কথাটা আমলে নেওয়া উচিত। সে কি বলতে চায়, সে কার সাথে যেতে চায়, সে তার সাথে কমফোর্টেবল, তার সাথে কমফোর্টেবল না, এবং কমফোর্টেবল না তার কারণগুলো কি কি, এটা কিন্তু আমাদের শোনা উচিত এবং সেটাকে মানে গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং সব পরিবারকে প্রান্তের সবচেয়ে বাচ্চাদের প্রথমে, ক্ষেত্রে এটা হওয়া উচিত, পরিবার বাচ্চাদের এই কথাগুলো শুনবে। মিতি সানজানা, একদম রাইট। সংক্ষেপে যদি বলতেন যে যেটি জাকি আহমেদ গুরুত্ব দিয়েছেন, তার পাশে আপনি যদি কোনো যোগ করার কোনো কিছু থেকে থাকে। জি, দেখুন, শিশু এবং নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা, সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই জিরো টলারেন্স যে পলিসি, সেটা অ্যাডপ্ট করতে হবে। এবং যে নতুন খসড়াটি আইনের যেটি আমরা পেয়েছি, সেখানে বলা হয়েছে যে শিশু ধর্ষণের ক্ষেত্রে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা। শুধুমাত্র চাইল্ড রেপের কেসগুলোই এখানে আসবে, যাতে করে এই বিচারগুলো আসলে একেবারে নিরবচ্ছিন্ন হিয়ারিং এর মাধ্যমে, অনেক দ্রুত শুনানির মাধ্যমে
দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায়। এবং যখন এই বিচারগুলো খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে কঠোর পানিশমেন্ট, এবং কঠোর পানিশমেন্ট আপনি যাকে আপার কাছে জানতে চাচ্ছিলেন যে সেটি কি হতে পারে, যেটি সর্বোচ্চ শাস্তির কথা বলা রয়েছে আইনে, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, সেটি আসলে একেবারে যথাযোগ্য শাস্তি একজন শিশু নির্যাতনকারীর জন্য এবং একজন নারী নির্যাতনকারীর জন্য। তো কাজে আমি মনে করি সর্বোচ্চ পানিশমেন্ট টিকে কার্যকর করার মাধ্যমে এবং দ্রুততম সময়ের মধ্যে, কারণ আমরা জানি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কাজে অতি দ্রুততম সময়ের মধ্যে সেই শাস্তিটি নিশ্চিত করে সমাজের সামনে একটি এক্সাম্পল ক্রিয়েটের মাধ্যমে যাতে সেটি, এবং গণমাধ্যম সেটিকে অনেক বেশি বেশি প্রচার করবে যে এই ঘটনাটি এক্সিকিউশন হলো একজন ব্যক্তি। মানে এই ধরনের একটা ঘটনার এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করার মতো শাস্তি যেমন প্রয়োজন, ব্যারিস্টার মিতি সানজানা যেমনটা বলছিলেন, পাশাপাশি জাকি আহমেদের কথা থেকে যেটি পাচ্ছিলাম, যত ধরনের নারী, জি শুধু একটি না, যত ধরনের শিশু এবং নারী নির্যাতনের এই ধরনের ঘটনাগুলো সেই প্রত্যেকটির একটি একটি করে বিচার হবে। প্রথম একটি দিয়ে পানিশমেন্ট এক্সাম্পল তৈরি হবে, তারপরে সেটার পথ ধরে সেই প্রেসিডেন্ট ধরে আরো অনেক যতগুলো অবশ্যই তাই। ব্যারিস্টার মিতি সানজানা এবং জাকি আহমেদ, সাংবাদিক জাকি আহমেদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ।